গোধূলি তখন মেঘলার বারান্দায় সোফায় বসে বইতে মগ্ন শোভন পাশে বসে মোবাইল ঘাঁটছিল। চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, গলার টাইটা হাতে দিয়ে ঢিলে করে রেখেছে। ঘাম ঝরানো শার্টটা নিয়ে এখানে এসে বসেছে। ঘরে এসিতে সমস্যা হয়েছে, যেখানে মিস্ত্রি ঠিক করছে, তাই হসপিটাল থেকে এসে এখানে বসে পড়েছে। বারান্দায় মুক্ত হওয়ায় শরীর নিমিষে ঠান্ডা করে তুলছে। ঘামান্তক শার্টটা শুকিয়ে আছে। মেঘলা এখন খেয়াল করলো ওর পাশে যে কেউ আছে। বই হাতে থাকলে তো কোনো দিকেই মন থাকে না এই মেয়ের। বই থেকে মুখ সরিয়ে শোভনের দিকে তাকিয়ে মিহি হাসল। শোভনের চোখ এখনও মোবাইলে। ছেলেটা এখন অভিমান করে আছে ওর ওপর। আজ বাদে কাল দ্বিতীয়বারের মতো বিয়ে, তবুও বদরাগী ডাক্তার এখন অভিমান কমে না। এবার মেঘলাকে কিছু করতে হবে। দুষ্টু হেসে উস্কো খুস্কো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিচ্ছে। শোভন একবার চোখ ঘুরিয়ে মেঘলার দিকে থমথম হয়ে তাকালো। পরক্ষণে চোখ সরে উঠে বারান্দায় এক কোণে গিয়ে দাঁড়ালো। মেঘলা যেখানে অসহায় দৃষ্টি তাকিয়ে উঠে গিয়ে শোভনের সামনে গিয়ে নিজের কোমরে 2 হাত দিয়ে বলে, এবার একটু বেশি হয়ে যাচ্ছে না ডাক্তার সাহেব? এত অভিমান করা মানে কি? এখন তো দেখছি মরে গেলেই ভালো হতো। অন্তত আপনার আকাশ সমান অভিমান তো দেখতে হতো না। বলে নিজের মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে যাবে, এর আগে শোভন হাত চেপে নিজের দিকে ঘুরিয়ে গাল চেপে ধরে বলে, আরেকবার এ কথা বলো তো, খবর করে দিব। মাথাটা ঠিক আছে তোমার? কি বলছো? কিছু বললে না? মেঘলা শোভন থেকে নিজেকে ছাড়িয়ে ঘুরে গাল ফুলে দাঁড়িয়ে রইল। তা দেখে শোভন বিড়বিড় করে বলে, এই মেয়ে, আমার রাগ ভাঙাতে সে নিজেই রাগ করে রইলে কি মেয়ে রে বাবা? শোভন মেঘলাকে আবার নিজের দিকে ঘুরিয়ে ফিসফিস কণ্ঠে বলে, আমার রাগ ভাঙন স্টাইল তোমার মতোই আনরোমান্টিক না। আশা করি তুমি চাও না ঘরে এতগুলো লোকের সামনে আমি তোমার স্টাইলে তোমার রাগ ভাঙাই। চাও? চাইলে বলো, আম স্টিল রেডি। বলে বাঁকা হেসে শোভন। মেঘলা শোভনের কথা শুনে বড় বড় চোখ কিছুক্ষণ শোভনের দিকে তাকিয়ে ব্যাপারটা বুঝতে পেরে ঝাপটে ধরে শোভনের বুকের মুখ লুকিয়ে বলে, ডাক্তার সাহেব, দিন দিন আপনি ঠোঁট কাটা হয়ে যাচ্ছেন, আস্ত অসভ্য হয়ে যাচ্ছেন। তা কি আপনি জানেন? শোভন কিছু বলল না। প্রসন্ন হেসে মেঘলাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে। গোধূলি এমন প্রেমময় মুহূর্তে দূর আকাশের সূর্যটা যেন লজ্জা পেয়ে মুখ লুকালো, আর চারপাশটা সন্ধ্যার মিষ্টি আধারে ঢেকে গেল। সাজের বেলায় আধারটা আজ তোমার আমার অন্তিম সূর্যের শেষে। আলোটা না হয় সাজে হারাক। বৈঠকখানায় বসে টিভি দেখছি অহনা আর মেঘলা। শোভন বসে আছে, তা টিভির দিকে খেয়াল নেই, বই পড়ছে। বাড়িতে নানা কাজের মাঝে কোনো কাজই হাত লাগায় না, এমনকি বউকে করতে দেয় না কিছু। কাল বিয়ে, তাই তো জোর চলছে। সব কাজের মাঝেও শোভনের মা ছুটে এসে শোভনকে বলে, সকালে তোকে বললাম মেয়ে দুটোকে নিয়ে শপিংয়ে যেতে, গেলি না, এখন কি যাবি না? বিয়ে করবি পুরান কাপড় পরে? চাচি সায় পেয়ে অহনা ফোড়ন কেটে বলে, হ্যাঁ, কাল তো বিয়ের শপিংয়ে, কি যাবি না? তুই না যাস, আমি আর মেঘলা যাই। যেমনভাবে বসে আছিস লাগছে বিয়েটা কাল না, আরও 1 মাস পর। শোভন বইটা সাইডে রেখে বিরক্ত নিয়ে বলে, উফ অহনা, বিরক্ত করিস না রে, তোর দরকার হয় তুই যা, আমায় জ্বালাস কেন? অহনার গলায় বলে, তোকে বলিনি আমি মেঘলার কথা বলছি, ওকে নিয়ে যাই। কাল বিয়ের বাড়িতে এত মানুষ আসবে, অথচ বিয়ে শপিংই হয়নি। শোভন বলে, মেঘলাকে নিয়ে শপিংয়ে যাবি? ইম্পসিবল, আমার বউকে আমি কোথাও নিয়ে যেতে দিব না। শোভনের এমন সংকোচনহীন কথায় মেঘলা লজ্জায় মিহি গেল, আর অহনা আর ওর মা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এ ছেলে সত্যি নির্লজ্জ হয়ে গেছে। তবু ইতিহস্ত কাটাতে অহনা দাঁত চেপে বলে, ভাই, তোর বউকে পাঠাবি না? তাহলে কাল এত মানুষের সামনে তোর বউ পরবে কি? শোভন একই ভঙ্গিতে বলে, তা নিয়ে তোকে ভাবতে হবে না, যা দরকার ঘরে এসে পড়বে। তুই বসে চিপস খা, টিভি দেখ। বলে আবার বই পড়ার মন দিল। ছেলের কথা শুনে শোভনের মাও স্বস্তির শ্বাস নিয়ে আবার অন্য কাজে চলে গেল। টিভির চ্যানেল পাল্টাতে কিছু একটা ভেবে অহনা থম মেরে গলায় বলে, ভাইরাজ,
এ খবর পেয়েছিস কোথায় গেছে জানিস? শোভন উত্তর দিল না। মেঘলা প্রশ্নসূচক চাউনি নিয়ে শোভনের দিকে তাকিয়েছিল। তখন নিজের চ্যানেলের নিউজের শব্দ অহনা মেঘলা দুজনে টিভির দিকে তাকায়। সেখানে দেখাচ্ছে জেল থেকে পালানো খুন আর কিডন্যাপিংয়ের আসামি রাজ এর অচেতন দেহ পাওয়া যায় তার গ্রাম্য পরিত্যক্ত গোডাউনে। রাজ পালানোর পর পুলিশ খোঁজাখুঁজির পর সেখানে রাজকে পায়। গোডাউনের পাশে কেমিক্যালের ফ্যাক্টরি ছিল, সেখানে আগুন লাগার কারণে এই গোডাউনটা পুড়ে গেল। সেই ফ্যাক্টরিতে আগুন লাগার পেছনে রাজের হাত ছিল। পুলিশ এটা জানতে পারে। রাজের শরীরে কিছু কিছু অংশ পুড়ে গেল, রাজের কিছুই হয়নি, তার চিকিৎসা চলছে। তা দেখে মেঘলা মুখে কোনো হাসি ফুটে ওঠে। অস্পষ্ট কণ্ঠে বলে, পাপ বাপকেও ছাড়ে না। অস্পষ্ট কণ্ঠে হলে অহনা আর শোভন কারো কানে এড়ায়নি। অহনা মূর্তির ন্যায় বসে আছে, তার সব কিছু যেন থমকে যাচ্ছে। আর শোভনের ঠোঁটে কোনো ফুটে উঠে রহস্যময় হাসি, যা সবাই আড়ালে দিলেও অহনার চোখ এড়ায় না। কিছুক্ষণের মধ্যে শোভনের মা ডাকলো। মেঘলা উঠে চলে যায়। মেঘলা যেতে অহনা শীতল গলার প্রশ্ন করে, ভাই রাজের এমন অবস্থা কি করে হলো? শোভন এবার হাসল রহস্যময় হাসি, যা ইঙ্গিত করছে রহস্যময় কিছু। শোভনের হাসি দেখে অহনা অবাক চাউনি দিল। ও জানে ওর ভাই কেমন, তবুও শোভনের মুখ থেকে শুনতে চায়। তা আবার বলে, বললি না ভাই রাজের অবস্থা কি করে হলো? শোভন আবার একই ভঙ্গিতে হেসে বলে, ওই যে মেঘলা বলল না পাপ বাপকে ছাড়ে না, এটাই হয়েছে। বলে উঠে উপরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার অহনা সামনে আসলো। অহনার কিছু একটা ভাবনায় মগ্ন ছিল। শোভনের এমন আশা দেখে কেঁপে উঠল শোভন। তা দেখে শব্দ করে হেসে বলে, ও শাস্তি পেয়েছে, আমি তোকে হ্যাপি দেখতে চাই, স্মাইল অহনা। বলে হাত দিয়ে ইশারা করলো। অহনা হাসলো না। শোভন আবার বলে, স্মাইল দি। এবার জোরপূর্বক হাসলো অহনা। বুঝতে পারলো ওই ভাইটা অনেক রেগে আছে, তাই অহনা না বলে দি বলল। শোভনের প্রসন্ন হেসে যাওয়ার জন্য আবার কয়েক কদম এগোলো। সিঁড়ির সামনে গিয়ে আবার থমে যায়। ঘাড় ঘুরিয়ে বলে, প্রাণে মারিনি দি, বাঁচিয়ে রেখেছি তোর এই হাসির জন্য। সারাদিন এত এত নিয়মকানুন, কাজ আর বন্ধু বান্ধবদের হট্টগোল সারাবার পেরিয়ে রুমে ঢুকলো শোভন। রুমে ঢুকেই ফুল সজ্জিত বিছানার ওপর বউ সেজে ওর জন্য অধীর অপেক্ষায় বসে থাকা প্রেয়সীর সাথে চোখাচোখি হলো শোভন। পিছনে গিয়ে দরজাটা লাগিয়ে তেমন অবস্থা বুক এবং পাশের হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানল শোভন। পরক্ষণে আবার স্বাভাবিক হয়ে সামনে ঘুরে বিছানার দিকে গিয়ে এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে বলে, ইস অনেকক্ষণ বসে থাকতে হয়েছে না, কষ্ট হচ্ছে নিশ্চয়। আমার দোষ, বাইরে দেরি করে ফেললাম। তোমার এগুলো পরে থাকলেও তো কষ্ট হচ্ছে তাই না? উঠো, এসব খুলে পাতলা কিছু পরে নাও। মেঘলা প্রসন্ন হাসলো। লোকটা ওকে নিয়ে এত চিন্তা করছে তা দেখে ভালো লাগলো মেঘলার। সারাদিন পর দেখা হলো দুজনের। সেই সকালে একবার দেখা হয়েছিল, তারপর আর কারো দেখা হয়নি। মেঘলা উঠে দাঁড়ালো। সত্যি এসব পরে থাকতে ওর বিরক্ত লাগছে। আয়নার সামনে নিয়ে শরীর থেকে ভারী জিনিসগুলো খুললো। আলমারি থেকে পাতলা একটি কালো শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলো। সারাদিন ধকলের পর গোসল না করলে থাকতে পারবে না, এখন তাই গোসল করে বেরোলো। আজ মেঘলার লজ্জা লাগছে কেন যেন, অথচ এই ছেলের সাথে এতদিন ঘুরেছে। রুমে ঢুকে দেখে শোভন নেই, বারান্দায় আলো জ্বালানো। মেঘলা সেদিকে গেল। মেঘলা যেতেই শোভন ইশারা করলো দোলনাটা বসার জন্য। মুচকি হেসে দোলনাটায় বসলো। পাশে চেয়ারে টেনে শোভন বসলো। মাঝখানে কিঞ্চিত দূরত্ব রয়েছে। শোভন শেরওয়ানি পাল্টে পাতলা পাঞ্জাবি পরছে কালো রঙের। বসু কিছু একটা ভেবে আবার রুমের দিকে গেল। রুম থেকে ফিরে এলো 4টা লাল বক্স নিয়ে। বক্সগুলো মেঘলার হাতে দিল না, নিজেই আবার আগের জায়গায় বসে প্রথম বক্সটা খুলল। তাতে 2 জোড়া মাঝারি সাইজের কানের দুল। মেঘলার কান থেকে আগের পরানো টপগুলো খুলে মেঘলা শোভনের আনা জিনিসের দিকে তাকিয়ে বলে, ও মা, এত জিনিস থাকতে এগুলো আনলেন কেন? শোভন মেঘলার কান থেকে সেই টপগুলো খুলতে খুলতে বলে, আমার বউ, আমি দিচ্ছি, তাতে কার কি?
কিছুই না, তবু আগে থেকেই তো মা কত কিছু দিয়েছে, সেগুলো তো মা দিয়েছে, আমি না। আমি চাই আমার উপার্জিত টাকার কেনা জিনিস আমার বউ পড়ুক। মেঘলা হাসলো, আবারও আজ নিজের পরিপূর্ণতা লাগছে। এত ভালোবাসা থাকলে আর কি চাই। শোভন একে একে কানের দুল, গলার চেন, নাকের ফুল আগেরগুলো খুলে নিজে কিনে রাখা জিনিসগুলো পরিয়ে দিল। পরনে শেষ হয়ে মেঘলা ঝুঁকে শোভনে বক্ষস্থলে মিনমিনিয়ে বলে, ডাক্তার সাহেব আপনি খুব ভালোবাসি। শোভনও ফিসফিসে বলে, ভালোবাসি। আজ আকাশে মস্ত চাঁদ উঠেছে, পুরো ঘর আলোকিত করে দুজন কপতির ভালোবাসার সাক্ষী হয়ে আছে। আজ পূর্ণতা পেল ভালোবাসা, শুরু হলো আরেক নতুন পথ চলা। সময় পেরিয়েছে, মানুষ বদলেছে, ভালোবাসা পাল্টে দিয়ে বেরিয়ে চলেছে। অহনা এখন আর চুপচাপ থাকে না, ফুরফুরে মেজাজি চঞ্চলতা থাকে সব সময়। বিয়ে করেনি এখনো, হয়তো এখনও কারো অপেক্ষায় প্রহর গুনছে, এই ভেবে সে তার ভালোবাসা বুঝবে। দেখতে দেখতে 2 বছর কেটে গেছে। মেঘলার 8.5 মাসের অন্তঃসত্ত্বা আগে থেকেই আরও বেশি চঞ্চল হয়ে গিয়েছিল। কথা তো আছে, এমন ও সময় যায় সারা রাত বসে একা একা বক বক করে, আর শোভন ওর কোলে মাথা দিয়ে শুয়ে সারা রাত সেই কথা শুনে এক মুহূর্তে বিরক্ত হয় না। এই তো সেই দিন মেঘলা রাতে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। শোভন হসপিটাল থেকে এসে দেখে ঘুমিয়েছে। 10টা হসপিটাল থেকে এসে একটু স্টাডি করে রাত 12টা যখন শুতে যায়, তখন মেঘলা উঠে যায়, বায়না ধরে ও এত রাতে আইসক্রিম আর শেক খাবে, অথচ এই মেয়ে দুধ গন্ধ শুকতে পারত না। ভাগ্যক্রমে আইসক্রিম বাড়িতেই ছিল, তাই বাইরে যেতে হয়নি। নিচে গিয়ে যেগুলো আনতে একটু দেরি হয়ে গেছে, সে দেখে আলমারিতে সব কাপড় চোপড় আছে ভিজিয়ে, তা নাকি সে এত রাতে ধুবে। শোভন জোর করে এনে বিছানায় বসালো। দুধ আইসক্রিম ফেলে দেওয়ার আগে ওয়াশরুমে গিয়ে কাপড় ধুয়ে থাকে। তারপর শোভন অসহায় হয়ে বলে, তুমি বসে থাকো, আমি ধুয়ে দিচ্ছি। তুমি ধুলে তো আমাদের প্রিন্সেস কষ্ট পাবে না। মেঘলা সম্মতি জানায়। শোভন রুম থেকে চেয়ারে নিয়ে ওয়াশরুমে এক সাইডে রেখে মেঘলাকে বসতে দেয়, আর বেচারা বসে ধোয়া নতুন কাপড় আর ধোয়া শেষ হয়ে গেলে মেঘলা আবার এসে শুয়ে পড়ে। শোভনের সব ঠিকঠাক করে মেঘলার বুকে নিয়ে ঘুমায়। সেই মেয়েটা যে ওর বাচ্চা মুখগুলোকে তো ভালোবাসে। শোভন এত বিরক্ত হবে কোথায়। রাজ 1 বছর হলো মেন্টাল অ্যাসাইল্যান্ট এর আছে। রাজ মানসিক সমস্যায় ভুগছে। বারান্দায় বসে মেঘলার মাথায় তেল দিয়ে দিচ্ছে শোভনের মা। তখনই হঠাৎ রাজের কথা মনে পড়লে মেঘলা তেল দেওয়া থেকে উঠে ফোন আনতে চলে যায়। শোভনের ফোন করে। শোভন ফোন তুলে মেঘলাকে বলে, ডাক্তার সাহেব, রাজ ভাইয়া কোথায়? এতদিন পর মেঘলা এহেন প্রশ্নে ইতস্তত হয়ে পড়ে। শোভন কি বলতে এখন, আর এ কথা জিজ্ঞেস বা করছে কেন? এই মেয়ে মাথায় আবার অন্য কিছু ঘুরছে নাকি? শোভনের চুপ করে থাকতে দেখে মেঘলা আবার বলে, বলেন না যে রাজ ভাইয়া কোথায়, আর মামা মামি? শোভন আমতা আমতা করে বলে, তোমার মামা মামি গ্রামেই আছে, আর রাজ মেন্টাল অ্যাসাইলামে। অবাক হয়ে শোভনের কথা মেঘলা রাজ মেন্টাল অ্যাসাইনমেন্টে। অহনা জানে মেয়েটা ভালোবাসা যে গভীর, এতদিন বেশ বুঝছে মেঘলা, কিন্তু রাজ মেন্টাল অ্যাসাইনমেন্টে কেন, এটা বোধগম্য হচ্ছে না। মেঘলা অবাক কণ্ঠে বলে, মেন্টাল অ্যাসাইনমেন্টে কেন? শোভন বাঁকা হেসে বলে, তুমি বলছিলে না বাপকেও ছাড়ে না? সেই দিন এই গোডাউনে ব্লাস্টের আর বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু মানসিক রোগী হয়ে গেছে। মেঘলা এবার আর অবাক হলো না। সাথে অনেক অন্যায় করেছে, তবু ভাই তো রাজ না, মানুষ তো মানব। আর সব চাইতে বড় কথা, অহনা এতটা ভালোবাসে ছেলেটাকে। মেঘলা মিহি কণ্ঠে বলে, আমি অহনা আপুকে নিয়ে সেখানে যেতে চাই। মেঘলা এমন কথা শোভন রাগ উঠে গেলে, মেয়েটা কি দিয়ে তৈরি? অদ্ভুত মেয়ে, এখন না করলেও ওই মেয়ে শুনবে না শোভন জানে, তবু শান্ত কণ্ঠে বলে, না, সেখানে তোমাকে আমি নিয়ে যাব না। এই তো। শোভনের কথায় মেঘলা আরও জেদ চড়ে বসলো। আজকাল শব্দটা ওর মোটেই ভালো লাগে না, যা না করে তা আরও বেশি করে। মেঘলা জেদ করে বলে, আমি যাব, মানে যাব। তুমি না নিয়ে গেলে একাই যাব। ফস হয়ে নিঃশ্বাস ছাড়ল শোভন। মেয়েটা আজকাল বেশি জেদি হয়ে গেছে, তাই ও নিজেই বলে, না, একা যেতে হবে না, আমি নিয়ে যাব।
এসাইলামের সামনে গাড়ি থামতে কাঁপা কাঁপা হাতে দরজা খুলে গাড়ি থেকে নামলো অহনা। কষ্ট হচ্ছে ওর, খুব ভালোবাসা মানুষটাকে সাথে দেখা করতে সেখানে যে আসতে হবে ভাবতেই পারেনি অহনা। ভারী শরীর নিয়ে গাড়ি থেকে নেমে দীর্ঘশ্বাস ছাড়ল মেঘলা। আজকাল একটুতে হাঁপিয়ে যায়। তিনজন অনাকাঙ্ক্ষিত রুমটির সামনে আসছে একজন স্টাফ। তালা খুলে দিল। তালা খুলতে অহনা আর মেঘলা ঢুকলো। শোভন ঠোঁটে রহস্যময় হাসি। ভিতরে যেতে ধক হয়ে উঠল অহনা বুকটা। কোণে গুটি গুটি মেরে দেওয়ালে মাথা ঠেকিয়ে ঠুকরে চোখ বন্ধ করে আছে রাজ। দেওয়াল আওয়াজ পেয়ে চোখ মেলে দরজার দিকে তাকালো। হঠাৎই নিজের কাছে মানুষটাকে দেখে স্বাভাবিকভাবে এগিয়ে এলো রাজ। মেঘলা রাজকে দেখে ভয় পেয়ে শোভনের বাহু চেপে ধরে। তা দেখে রাজ তাচ্ছিল্য হাসি বলে, তুই এসেছিস মেঘ, আমার কাছে এসেছ? আসো না আমার কাছে প্লিজ, আসো, আমি তোমায় একটু জড়িয়ে ধরবো। এ কি তুই পালাচ্ছিস কেন? তুই আমায় পাগল বললে মেঘ? সবার মতো। রাজ উত্তেজিত হয়ে পড়ছে। তা দেখে অহনা আরও কষ্ট হচ্ছে। হঠাৎ রাজ অহনার হাত ধরে বলে, অহনা আমার মেঘ আমায় ভয় পাচ্ছে আগের মতো, ওকে আসতে বল না আমার কাছে, আমি ওকে চাই। অহনা আমার কষ্ট হচ্ছে অহনা, আমার ওকে চাই, শেষ করে দিব, ভেঙে ফেলবো সব। ওই শোভনকে আমি মেরে দিব, মেঘলাকে শেষ করে দিব, ও আমার না কারণ না বলে আর উত্তেজিত হয়ে পড়ে। রুমের জিনিস এদিক ওদিক ফেলে শুরু করে। শোভন মেঘলাকে নিয়ে বাইরে যাবে। এর আগেই রাজ গিয়ে শোভনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চায়। শোভনের শরীরে ধাক্কাটা না লেগে মেঘলার শরীরে লাগে আর ধপ করে নিচে পড়ে যায় মেঘলা। ইট পাথরের কৃত্রিম মাটিতে পড়ার হলেও এক কোণে মাথায় পিছুটা লাগে আর কোমরে ব্যথা পায়, যার ফলে ব্লিডিং হতে শুরু করে। তৎক্ষণিক শোভন গিয়ে মেঘলাকে ধরে পড়ার সময় হাত ফসকে পড়ে যায়। রক্ত ফ্লোর ভেসে গেছে। শোভন যেমন স্তব্ধ হয়ে গেছে। তা দেখে রাজও আরও উত্তেজিত হয়ে পড়ে। তখনই অহনা কথায় হুঁশ ফিরে শোভনের। ভাই ওঠ, হসপিটালে নিয়ে যেতে হবে ওকে। মেঘলা এখনও চোখ বন্ধ করেনি। শোভনের মাথায় কাজ করছে না। ব্যস্ত ভঙ্গিতে বলে, চোখ বন্ধ করবে না, যান, চোখ খোলা রাখো। শোভন মেঘলাকে ওঠাবে তখনই রাজ আর উত্তেজিত হয়ে মেঘলাকে চেপে ধরে। এক পর্যায়ে অহনা রাজকে ধাক্কা মারতে থাকে। তখনই ডাক্তার ছুটে এসে রাজকে ইঞ্জেকশন পুশ করে। রাজ আদো আদো চোখ বন্ধ করতে করতে বলে, আমার হিংস্রতা তোমার প্রতি বরাদ্দ ছিল। আমি তোমার আশেপাশে কাউকে ঘেঁষতে দেখলে আরও হিংস্র হয়ে উঠতাম। অনেক শাস্তিও দিয়েছ তোমায়, কিন্তু সব খারাপের মাঝে এটাই সত্যি জানো মেঘ, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমার তোমাকে চাই। এখনও বলো, আমার তোমাকে চাই। তুমি আমার প্রণয়স্পর্শী না তো কারো না। মেঘলার কানে হয়তো পৌঁছালো না কথাগুলো। শোভন মেঘলাকে উঠিয়ে গাড়ির দিকে যেতে থাকে। তখন হালকা হালকা চোখ খোলা মেঘলা মিনমিনিয়ে বলে, ভালোবাসি ডাক্তার সাহেব, আমাদের পথ চলা হয়তো এখানেই শেষ, আর হয়তো দেখা হবে না। আমার বাচ্চাটা বাঁচান ডাক্তার সাহেব, ওকে বাঁচান প্লিজ, ভালোবাসি আপনাদের। প্রিয় মানুষটার উপর অভিমান জমলে সেই অভিমান ভাঙতে চায় না সহজে। যখন মন বলে না এবার কথা বলা উচিত, তখনই মস্তিষ্ক প্রিয় মানুষটার বলা কথাগুলো মনে করিয়ে দেয়। 15 দিন হসপিটালে থেকে 2 দিন আগেই বাড়ি ফিরেছে মেঘলা। শোভন মেঘলার সাথে কথা বলা একেবারেই বন্ধ করে দিয়েছে। এমনকি এখন আর খোঁজও নেয় না। সময় মতো নিজের মেয়ের খেয়াল রাখছে, মেয়েকে যত্ন নেয়, মেয়ের সাথে খেলে মেঘলার সাথে কথা বলে না, এমনকি মেয়েকে দেয় না মেঘলার কাছে। দিবে কেন? তখন তো খুব করে বলছিল বাচ্চাকে খেয়াল রাখতে, ও বাঁচবে না। এতদিন হাজার কথা বোঝানোর পরও মেয়েটা ওকে কষ্ট দিল। এখন বুঝুক কেমন লাগে। সেই দিন ওর কথা মনে পড়তে রুহু কেঁপে উঠল শোভনের। বেবি আর দুজনে অসুস্থ হয়ে পড়েছিল, দুজনে লাইফ রিস্ক ছিল। ও দিন কেমন করে দুজনে খেয়াল রেখেছে, নিজ হাতে ডেলিভারি করেছে, আবার বেবির চিকিৎসাও আর মেঘলা চিকিৎসা করেছিল। সব দিক সামলাতে গিয়ে নিজেই দুর্বল হয়ে পড়েছিল। শোভন কি করত এরপর? কুল কিনার খুঁজে পাচ্ছিল। মেঘলা অনেকটা অসুস্থ এখনও, এমনই জ্ঞান ফিরল অনেকটা দুর্বল। বেবিও অসুস্থ, 8.5
মাসে জন্ম নেওয়ার ওজন অনেকটা কম ছিল, তাই সাথে হার্ট দুর্বল ছিল। বেশ একটা বেবি অন্য কেবিনে নিয়ে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। মেঘলা জ্ঞান ফিরে নিজের বাচ্চাকে না দেখতে পেরে উত্তেজিত হয়ে পড়েছিল। তখন সাথে শোভনও ছিল না। বেশি উত্তেজিত হওয়ার কারণে আবার অচেতন হয়ে পড়ে গিয়েছিল। এরপর মেঘলা জ্ঞান ফিরে পুরো 2 দিন পর। জ্ঞান ফিরের পর উত্তেজিত হয়ে পড়েছিল। তখন অহনা বুঝিয়েছে বেবি অসুস্থ। কথা শুনে আবার উত্তেজিত হয়ে পড়ে। তখন শোভন না পেয়ে জোরে জোরে থাপ্পড় দিয়ে রেগে বলে, এমন করছো কেন? কেন বাচ্চার প্রতি দরদ হয়েছে? ও রাজের কাছে যাওয়ার আগে মনে ছিল না? তখন ভাবলে না ওই খুনিটা যদি কিছু করে দেয়? যা হয়েছে তোমার জন্য হয়েছে। বারণ করার পরও সেখানে গিয়েছিলে। তোমার তখন ওই অবস্থা দেখে কি হয়েছিল আমার জানো? হসপিটালে আনার পর যখন ডাক্তার বলল তোমার কন্ডিশন ভালো না, তখন আমার কি হয়েছিল বুঝতে পারছো তুমি? আমাকে কষ্ট দিতে তো ভালোই লাগে তোমার, তাই না? আগে শোধ তুলছ। আমি না হয় ভুল করেছিলাম, আমার মেয়েটা ও কি ভুল করেছে? তুমি তো জানো তুমি আর একা নাও, তবুও কেন জেদ ধরতে গিয়েছিলে? আমার এত খারাপ অবস্থাও ডাক্তারের সাথে আমি অপারেশন থিয়েটারে ছিলাম শুধু তোমার কথা রাখতে। যখন আমার সদ্য জন্মানো ফুটফুটে মেয়েটা কোলে নেওয়ার পর বুঝতে পারলাম ওর বাঁচার সম্ভাবনা খুবই কম। আমার কি অবস্থা হয়েছিল তুমি বুঝতে পারছো? যাকে ছাড়া আমি এক মুহূর্তেও ভাবি না, যে আমার বাঁচার একটা কারণ, যে প্রতিনিয়ত আমারে নিঃশ্বাসে থাকে, সে তোমাকে এই অবস্থা দেখে কিভাবে ছিলাম তুমি জানো? কেন এমন করছো মেঘলা? কেন কষ্ট দিচ্ছ আমায়? সেই দিন তোমার কথাগুলো আমার জন্য কতটা কষ্টদায়ক ছিল তুমি জানো তো? আমার কষ্ট দেখে তুমি খুশি, তাই না? তুমি বলেছিলে না বেবির খেয়াল রাখতে। আমি বেবির খেয়াল রাখবো, আমার মেয়ের। আশেপাশে তুমি ঘেঁষবে না। আমি যেমন কষ্ট পেয়েছি তখন তুমিও দেখবে কেমন লাগে কাছের মানুষ কষ্ট দিলে। বলে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় শোভন। শোভনের যাওয়ার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল মেঘলা। শোভনের যাওয়ার পর মেঘলা অহনার দিকে তাকিয়ে বলে, আপু তোমার ভাইয়াকে বোঝাও না, এমন করছে কেন? আমার বাচ্চাটা আমাকে প্রয়োজন আপু। আমি ভুল করছি, ক্ষমা চাইছি। কেন এমন করছে উনি? তোমার ভাইকে বোঝাও না আপু প্লিজ। এইটুকু বলে মেঘলা ডুকরে কেঁদে উঠল। অহনা কিছু বলল না। কি আর বলবে? ওর ভাই যে এমন তো ভালো করেই জানে, কিন্তু এখন মেঘলা ওরকমটা না করলে কি শোভন এরকম করতো? তখন নিজের সন্তানের কথা মনে ছিল না? তখন মনে ছিল না আমার বেবি আমার প্রয়োজন, শোভন ওকে প্রয়োজন? তখন তো পাশের মানুষটার কথা না ভেবে এক নাগারে এত কিছু বলে গেছে। সেই দিন পর প্রায় আরও 15 দিন হসপিটালে থাকতে হয় মেঘলা আর বেবিকে। 15 দিন বেবির ওজন প্রায় স্বাভাবিক শিশুদের মতো হয়ে আছে, এখন পুরোপুরি সুস্থ। শোভন নিজের মেয়ের নাম রেখেছে মেহভিন নূর। সেই দিন থেকে বেবিকে ফিডিং করানো ছাড়া মেঘলার কাছে একটিও দেয়নি শোভন। নূরকে দেখানোর শেষ হলে সাথে সাথে নিয়ে যেত শোভন। বাড়িতে আসার পরও এমনটা করছে শোভন। মেঘলার মাঝে মাঝে ভাবে লোকটা মেয়েকে পেয়ে বউয়ের প্রতি আর খেয়ালই নাই। ভাবছে মেঘলা ভুল করেছে, তাই বলে এত বড় শাস্তি দেবে। সকাল 9:20 বাজে। শোভন নূরের সাথে ঘরে খেলছে আর অহনাকে বুঝিয়ে দিচ্ছে ওর মেয়ে কীভাবে খেলা রাখতে, আর কড়াকড়ি নির্দেশ দিয়েছে মেঘলার কাছে না দিতে। আজ 2 দিন পর শোভন হসপিটালে যাচ্ছে, ইম্পর্টেন্ট ওটি আছে। মেঘলা বারান্দার দোলনায় বসে বসে প্যাচপ্যাচে কাঁদে আর বলছে, মারে তোর বাবা তোকে পেয়ে আমায় ভুলে গেছে, আমায় আর ভালোবাসে না রে। এমনকি তোকেও তোর মায়ের আদর পেতে দেয় না। আমি ভেবেছিলাম মেয়ে এলে আমার প্রতি আরও ভালোবাসা বাড়বে, কিন্তু না, ওনার এখন একাই মেয়েকে ভালোবাসে বলে আবার প্যাচ প্যাচ করে একা কান্না জুড়ে দিল। অহনা অসহায়ভাবে শোভনের দিকে তাকালো। শোভন দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়িয়ে করে মেয়েকে বলে, তোর মায়ের উপর রাগ করে থাকা দুষ্কর। তোমার মা তোমার উপর জেলাস দেখছো প্রিন্সেস। কিন্তু না, আমার কথা বলবো না, তোমার মায়ের সাথে গল্প না, ও মেয়ে ও বাচ্চামো কথা। আমরা আমাদের অভিমান জারি রাখবো, ঠিক আছে?
প্রিন্সেস। কে জানে এই 20 দিনের বাচ্চা মেয়েটা কি বুঝলো। বাবার কথা শুনে হালকা নড়ে ঠোঁট এলিয়ে হাসলো। তা দেখে অহনা আর শোভন দুজনেই চোখ জুড়ালো। মেয়েটার গায়ের রং মায়ের মতো আর চেহারা পুরো বাবার মতো। অহনা নূরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ভাই তোর মেয়ে কিন্তু মায়ের মতো দুষ্ট হবে। দেখ না তোর কথা শুনে হাসছে, পাকনি একটা। অহনার কথা শুনে হেসে দিল শোভন। শোভনের হাসি দেখে মেঘলা তেলে বেগুনে জ্বলে উঠে। শোভন যেতে অহনা থেকে কোলে নেয় মেঘলা। এই প্রথম মেয়েকে আদর করতে পারছে না। মা মেয়ের কাণ্ড দেখে হাসল অহনা। মেঘলা ভাবল শোভনের অভিমান ভাঙাতে হবে, যেভাবেই হোক। এমন করে থাকা যায় কি? রাত প্রায় 9টা বাজে। ক্লান্ত হয়ে বাড়িতে ঢুকলো শোভন। ঢুকে ড্রয়িং রুমে এর মায়ের সাথে মেয়েকে খেলতে দেখে তৃপ্ত মাখা হাসল শোভন। আশেপাশে চোখ বুলালো অহনার কাছে। ও মা আছে, বাবা আছে, মেঘলাকে দেখলো না, কোথায় গিয়েছে? আবার ভাবলো রুমে আছে, কিন্তু রুমে পেল না। বুকটা ধপ করে উঠল শোভনের। কথা গেল আবার কোথায়? যতই রাগ করুক না কেন, মেঘলাকে না দেখলে ওর ভালো লাগে না। রাতে যখন ঘুমায় মত্ত থাকে মেঘলা, তখন নিজের বুকে মাঝে ঝাপটে ধরে বুক। ঘুম পাগল মেয়েটা টেরও পায় না। ফ্রেশ হয়ে নিচে গিয়ে মেয়ের কপালে ভালোবাসা পরশ দিয়ে সোফায় বসে অহনাকে বিড়বিড় করে বলে, মেঘলা কই? উপরে দেখলাম না, এখানেও নেই। অহনা বলে, মেয়েকে চেয়েছিল তুই বলছিস, তাই দেয়নি। সেই বিকাল থেকে ছাদে কে জানে কি করছে। সবাই ডেকেছেও আসেনি। অহনার কথা শুনে মাত্র উঠে ছাদের দিকে গেল শোভন। এই মেয়ে যাও, উল্টো পাল্টো বুদ্ধি কিছু করলে তো তা। আবার ছাদে এসে সব অন্ধকার পেল। আশেপাশে কোথাও আলো নেই, কাউকে দেখা যাচ্ছে না। শোভন এবার সত্যি চিন্তা হচ্ছে নিচে যাওয়ার জন্য। আবার পা বাড়ালে হঠাৎ কে পিছন থেকে জড়িয়ে ধরল শোভন। আর বাকি রইল না। কে এ? মেঘলার মিনমিনিয়ে বলল, রাগ করে আছি ডাক্তার সাহেব, প্লিজ রাগ করে থাকবেন না, আমার যে কষ্ট হয়। কিছু বলবো না শোভন। মেঘলা আবার বলে, তখন মাথা ঠিক ছিল না আমার, ভুল করে ফেলেছি। নূরের বাবা কি ক্ষমা করবে না নূরের মাম্মাকে? মেঘলার কথা শুনে হেসে ফেলল শোভন। মেঘলাকে সামনে ঘুরিয়ে শাড়ির নিচে দিয়ে মুক্ত কোমরের হাত রেখে নিজের কাছে মিশিয়ে বলে, নূরের আম্মা যদি নূরের মতো বাচ্চামো করে, তাহলে নূরের বাবা কি মাপ না করে থাকতে পারে? তার প্রণয়স্পর্শীকে ভালোবাসি যে তাকে। মেঘলা পরম আবেগ শোভনের বুকের সাথে মিশিয়ে চোখ বন্ধ করে মিনমিনিয়ে বলে, আমি আজ পূর্ণ। আমার প্রণয়ে আপনাকে আমি আসক্ত করেছি ডাক্তার সাহেব। যে প্রণয় থেকে মুক্ত পাওয়া দুষ্কর। ভালোবাসি। সময় পাল্টাচ্ছে, প্রণয়ের পাল্লা আরও তীব্র হচ্ছে। দেখতে দেখতে পেরিয়ে গেছে আরও 4টা বছর। নূর এখন গুটি গুটি পায়ে হেঁটে আদো কণ্ঠে সবাইকে মাতিয়ে রাখে। শোভন মেঘলার ভালোবাসা পাল্টে দিয়ে বেড়েছে চলছে। অহনার বিয়ে হয়েছে রনির সাথে। অহনা প্রেগনেন্ট 3 মাসের। নদীর ধারে বসে আছে শোভন। মেঘলার পাশে পা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে তাদের ভালোবাসার নূর। একটু আগেই সেই মসজিদ থেকে এসেছে, যে মসজিদে 7 বছর আগে শোভন মেঘলা বিয়ে হয়েছিল। আজ ওদের বিয়ে পুরোপুরি 7টা বছর চলছে। তা ভেবেই হাসলো মেঘলা। প্রথম থেকেই ভাবলো আবার এই জীবনটা কি ছিল, কি আছে। শোভন কেমন ছিল, এখন কেমন। অদ্ভুত প্রকৃতির খেলা, কখন দুঃখ কখনো সুখ। ছোট ছোট হাত দিয়ে চিপসের প্যাকেট থেকে চিপস বের করে খাচ্ছে আর মা বাবার দিকে তাকিয়ে খিলখিলিয়ে হাসছে। হাসার কারণ ওর বাবা ওর মাকে নিজের পায়ের উপর বসে রেখেছে। চিপসটা সাইডে রেখে হাতে ভর দিয়ে উঠে হামি দিতে দিতে আদো গলায় বলে, বাবা আমিও বসবো। মেয়ের কথা হেসে দেয় শোভন। মেঘলা সরে গিয়ে ঘাসের উপর বসে আর নূর গিয়ে ওর বাবাইয়ের কোলে বসে। মেয়ে ছোট থেকে বাবা পাগল, বাবা থাকলে আর কিছু চাই না। শোভন মেয়েকে বুকের সাথে মিশিয়ে ধরে। সকাল থেকে হাঁটাহাঁটি করছে, তাই ঘুরে যেতে সময় লাগে না। মেঘলার সামনে গিয়ে মেয়ের হাতে মুখে লেগে থাকা চিপসগুলো ঝেড়ে দিয়ে পেছনে সরে। তখনই শোভন মেঘলার কোমরে হাত দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে বলে, আমার পৃথিবী। মেঘলাও হেসে বুকে মাথা রেখে বলে, ভালোবাসি ডাক্তার সাহেব। আপনার প্রণয় শতবার প্রণয় স্পর্শী হতে চাই। ভালোবাসি শোভনের মুখে ভালোবাসি।
কথাটা শুনে হয়তো লজ্জা পেল সূর্যটা, তাই আপন মনে হারিয়ে গেছে গোধূলির আকাশে। দুজন কপোত-কপোতির ভালোবাসা মুগ্ধ হলো এক আলো আধার মাখা গোধূলিটা। পূর্ণ হোক ভালোবাসার, পরিণয় হোক সুখের, বেঁচে থাকুক হাজার ভালোবাসা। সমাপ্ত। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।